এমনভাবে ভুগালো যে আমি যে দুটো ঘটনা নিয়ে আসলাম, সবসময় আমার ঘটনা একটু আলাদা হয়, একটা থেকে একটা ঘটনা কখনো ম্যাচ করে না, আমি এরকম ঘটনাই সিলেক্ট করে নিয়ে আসি। কিন্তু এই দুটো ঘটনা রাসেল ভাই ম্যাচ করে গেল। এটা তো হতেই পারে, এটা তো হতেই পারে। কিন্তু রাসেল ভাই ম্যাচ করার সাথে সাথে আমার কাছে কিন্তু, আমি জানি না, আমার কাছে কিন্তু এরকম অনেক দিন হয়েছে এরকম যে আমি সেই টাইপের ঘটনা শুনে একজনকে দেখেছি, আরেকজন ঠিক একই ঘটনা নিয়ে এসছে। এটা হয়, এটা হয়, এটা আমার মনে হয় এটা কিন্তু মজা। দুইজন দুই প্রান্তের মানুষ, মানে ঢাকা শহরের দুইজন দুই প্রান্তের মানুষ। এই জন্য যে আমি তো পুরো ঘটনা শুনিনি, যেটুকু শুনেছি সেটুকু শুনে আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং, এবং এই ঘটনা যদি 2 সেকেন্ডটাও যদি এরকমই হয়, হ্যাঁ, তাহলে তো বেশ মজার। তো এখন আমি যে ঘটনাটা সবচেয়ে কম মজার সেটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। আর যেটা একটু মজা সেটা একটু পরে বলি, সাসপেন্সটা থাকুক। ঠিক আছে। আমি একটু নিজেকে গুছিয়ে নিই, নিজে মনে করার চেষ্টা করি। আমি বহুবার রাসেল ভাই আসতে যে এখানে লাইন হারিয়ে ফেলেছি, বহুবার আমাকে লাইনগুলো ম্যাচ করতে হয়েছে। তো যে আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরো নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা, রহমান আপুই বলি কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনাটা শুনি। আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজব্যান্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা, তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে, আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজব্যান্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজব্যান্ড চলে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল, শোবা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনে থাকে যে না, এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমে জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা 2টা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই 2টা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই 2টা মরা বাচ্চার রক্ত বেড ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলো ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে এক থেকে ধরপড় করে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই 2টা বাচ্চা তার বেডের থেকে, যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠিয়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে, আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করার পর বললো যে তোমার কি হলো? বললো যে না বাবা, আমি এই আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7-8 বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমনভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। এবং যে এতদিন ঘটলো, সে 1 মিনিটের মধ্যে সব কিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দা আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজব্যান্ড বাংলাদেশে আসার পরে, এর মধ্যে হাজব্যান্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজব্যান্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে।
6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজব্যান্ড বাংলাদেশে একটা ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজব্যান্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিলো। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোটো বিজনেস করতো সে। আচ্ছা, তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজব্যান্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বললো যে তার হাজব্যান্ডকে বললো যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজব্যান্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজব্যান্ড আর সে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজব্যান্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কীভাবে বলো যে এই মানে গরিব মিসকিনরা যখন একটু বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট মানে অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে মানে খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। মানে এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না। দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? দরজাটা কেউ একজন ধরে আছে, বাসার কেউ। সে নিজে ধরে আছে, সে শুয়ে দেখছে। সে নিজের ঘরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, নিজের দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো এটা এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলো, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলো শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলে, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না, আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোতো। 5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, এখানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চেপ ধরে বসলো। আমার গলাটা আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি। আমার হাজব্যান্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজব্যান্ড বললো, হয়তো তোমাকে আলাজিব্বা ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও, কিচ্ছু না। ওই সময় আর আমার হাজব্যান্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজতো ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথব্রাশিং করেন, ওযুর পরে টুথব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজব্যান্ড বলছে না, তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজব্যান্ড যখন এই ঘটনাটা উনি বলে যে এটা দেখেছে, ওনার হাজব্যান্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেওয়ার পরের থেকেই তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলো ফিল করতে থাকে যে না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা তো আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই
কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আরেকটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা। তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছ লালন পালন করে। বনসাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ আছে। অনেক শখ তো মেইনটেইন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড উমেন, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট উমেন। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। আচ্ছা। সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল, ইনকাম 0 হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রামগুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম, আপনি আমি ধরতে সরাতে পারবো না, মাটিওয়ালা এক্স্যাক্টলি, বড় গাছগুলা যেখানে, বলে এগুলি সরানো ইম্পসিবল। রাসেল আমি সময় নিচ্ছি না তো, না একদমই না। এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো আমিও কম না, সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেমগুলো দেখা দিল। আশেপাশের টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করতো। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই, আমাকে একটু মনে করাই দিবেন। তার বাসায় একজন বুয়া কাজ করতো। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে, সকাল 7টার থেকেই এই ভাবি এই শব্দ পেত। কিন্তু বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে? বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বললো যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না, সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি আমি, আসল ভাই অনেক আমরা ছিলাম কনসিভের জায়গাটা, আমি একটু পরে আসি, আরো পরে। আচ্ছা। তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিলে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি, আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে আসিফ ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজব্যান্ড খুশি। এর আগে সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজব্যান্ডও চলে এসছে, হাজব্যান্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলেন একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপরে পা দিয়ে রেখেছে, দুটো পা। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে 2টা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। হাফ অ্যান আওয়ারের মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। এটা ফার্স্ট টাইম ছিল। এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে, এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি। থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে। তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো, তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যাবো। আসলে এনসার্কেল করতে থাকে। আর যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর 2টা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না। এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শন হওয়ার সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়েছে। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসবো। তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই, তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার পরে আর কিছু হয় না।
দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে, রাসেল ভাই আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা, একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? দোতলায়। না না, ড্রয়িং রুমে দেয়ালে বা দেয়ালের মধ্যে, দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি, এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টাপাল্টা বলতে পারবো, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট, খুব সিম্পল ঘটনা। আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজানে ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা তো গ্লাসের টেবিল আর কি, আর তো টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠায় ফেলে, আর 4 জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বুয়া নিচের থেকে দেখছিল যে গ্লাস উঠাচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড বলতে বুয়াই ছিল, আর 4 জন লোক গ্লাসটা উঠাচ্ছে উপরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4 জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাত হয়ে গিয়ে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। আচ্ছা, ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল, হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, লাস্ট 1 মাস ধরে হাঁটতে পারছে না বেচারি, একদমই হাঁটা চলাফেরা বন্ধ। আপনি বলছিলেন যে বুয়ার কথায় পরে আসবো, বুয়ার কথায় পরে আসবো, বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না, এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিয়ে ঘুরে গেল, এটা সম্ভব না ঘোরা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করলো যে কেন আমার সাথে এরকম ঘটছে। আমি এন্ডিংয়ে চলে আসছি রাসেল ভাই, আপনি তো রিলিফ পাবেন একটু, ভালো কিছু আসতেছে। মানে এন্ডিংটা আপনি জেনলে মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল ওনার আপন ফুফাতো ভাই। আচ্ছা আচ্ছা, সেই ইটস আ কেস অফ ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা, ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল, কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বারান্দার, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি ওই তন্ত্র অবস্থায় ওনার মাকে দেখছে, এই তুই আইতুল কুরসি পর। বেঁচে আছেন না, উনি মারা গেছেন। আচ্ছা, তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চাইনি, যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাঁট মেরে ওই ছেলেটা স্টিল আনম্যারিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছিল, ছোট কিছু উপকার করেছে, কিছু ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার সাথে এনসাকার করে 3টা জিন থাকতো সবসময়, স্টিল নাও আছে এখনো পর্যন্ত। তিনি কনসিভ করেও পারছেন না, চেষ্টা করেও পারছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। এটা কিন্তু রাসেল ভাই একটা বিশাল বড় প্যাথেটিক। আপনার হাজব্যান্ড তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে আসলে মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছেন না। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। ইট উইল গোয়িং অন। আমি আজকে এতটুকু হল করে দিচ্ছি, মানে তো হচ্ছে মানে আপডেট পেলে তো আমরা আপনার কাছ থেকে আবার জানতে পারবো। আমি চাইলে এখনই ফোন দিয়ে তার কাছ থেকে আপডেট নিতে পারি, কিন্তু আমার প্রতি মুহূর্তে কিছু না কিছু ঘটছে রাসেল ভাই, মুহূর্তেই ঘটছে, প্রতি মুহূর্তেই ঘটছে। এমনি যখন চোখ বন্ধ করে তার মনে হয় যে এই চোখটা বন্ধ করলাম, হঠাৎ করে আমি যদি চোখ না খুলি, এইরকম একটা ঘটনা একটা নিয়ে আসছি ইনশাআল্লাহ সামনে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু এর মাঝখানে বলি, আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, এবং আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। এবং সেই সাথে আমাদের 9 বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা সঙ্গে ছিলেন, আপনারা আমাদের সাথে ছিলেন প্রতিটা মুহূর্ত। আমাদেরকে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়েছেন বলে আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এবং সবচেয়ে বড় যে কাজটা করেছেন সেটা হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করেছেন আরও বেটার কিছু করার জন্য। এবং আজকের শোটা ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বেস্ট শো আমাদের ভূত এফএমের। সো এখনও পর্যন্ত সোফার মানে ইটস গুড। এখন নেক্সট যে ঘটনাগুলো আসবে সেই ঘটনাগুলো আরও ভালো হবে নিশ্চয়ই। আমরা ছোট্ট একটা অডিও ক্লিপ প্লে করে দেই, এরপরে আবারও ফিরে আসবো ডক্টর আলিফকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম অ্যান্ড ডু ফুর্তি। ভূত এফএম, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
সকল শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শামীম, আমি থাকি ঝিনাইদহের কোটচাঁদপুর তালসার হাসপাতালে। আজকে যে ঘটনাটি বলবো সেটি আমার সংগৃহীত ঘটনা। আসলে এই ঘটনাটি কতটুকু ভৌতিক বা অশরীরী রিলেটেড তা জানি না, তবে ঘটনাটি মানুষের জীবনে অনেকটা উপকারে আসবে, সেই জন্যই আমি হয়তো ঘটনাটি আপনাদেরকে বলছি। দেখুন, যারা কোটচাঁদপুরবাসী আছেন, তালসার, ফুলবাড়ি, কুষ্ণ যারা যাতায়াত করেন, তারা কম বেশি কুষ্ণর বাউড় সম্পর্কে শুনে থাকবেন। সুতরাং নতুন করে বাউড় সম্পর্কে আর কিছু বলছি না, তবে সংক্ষেপে বাউড়ের কিছু তথ্য দিই। দেখুন, একটা সময়ে এই বাউড়ে নাকি শোনা যায় যে যারা পুরনো লোকজন আছে তারা বলেছে যে কারোর বিয়ের জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য যদি কোনো অভাব হতো, যেমন থালা বাসন, কাপড় চোপড়, হাঁড়িকুড়ি বা কলসি, এই সমস্ত পণ্য, তা নাকি এই বাউড় থেকে সরবরাহ করা হতো। এই বাউড়ের কাছে গিয়ে চাইলেই নাকি বাউড়ের ভিতর থেকে এই সমস্ত জিনিস উঠে আসতো। তারপরে প্রয়োজন ফুরিয়ে গেলে নাকি সেগুলোকে আবার সেই জায়গায় দিয়ে আসতে হতো। তো এরকম অনেক হাজার হাজার কথা লোকমুখে শোনা যায়। যেমন ধরুন, কেউ খুব অসুস্থ হয়ে গেলে, কোনো চর্মরোগ হলে বা কোনো ঘা হয়ে গেলে গায়ে, বা অন্য হাজারো কষ্টের রোগ আছে, কারো চুল পড়ে গেলে, চোখ অন্ধ হয়ে গেলে, এই সমস্ত রোগের চিকিৎসা নাকি এই বাউড়ের পানি দিয়েই হতো। কেউ যদি নিয়ত করে 7 বার ডুব দিয়ে দিত বাউড়ে, তো নাকি সে সুস্থ হয়ে যেত এবং সম্পূর্ণ রোগটি আরোগ্য হতো। তো এরকম হাজারো কথা, হাজারো গল্প প্রবীণদের মুখ থেকে শোনা যায়। তবে আজকে যে ঘটনাটি বলবো এটি সম্পূর্ণ একটি অদ্ভুত ঘটনা। যেমন অনেক কথাই তো শুনলেন, যারা এই গ্রামে আছেন বা যারা কুষ্ণ বাউড় সম্পর্কে জানেন, তালসার কোটচাঁদপুরের ঠিক মাঝখানে ফুলবাড়ি গ্রাম। ফুলবাড়ি এবং কুষ্ণর মাঝখান দিয়ে যে বাউড়টি বয়ে গেছে, অনেকে মামা ভাগ্নে বাউড় বলে এখানে স্থানীয় ভাষায়। তো যাই হোক, ভারতের ব্যাঙ্গালোর ফেরত একটি ছেলে, বয়স খুব বেশি নয়, একদম কম। তো ব্যাঙ্গালোর থেকে তাকে বলে দিয়েছিল সে এমন একটি কঠিন রোগে ভুগছিল, তার মৃত্যুর দিনক্ষণ তারা ওখান থেকে বলে দিয়েছিল যে আনুমানিক আপনি হয়তো বা 1 মাসের ভিতরেই মারা যাবেন। তা এইরকম একটি ছেলে, তালসার গ্রামেই বাড়ি, আমি নামটা বলবো না, তো সে মোটামুটি খুব ডিপ্রেশনে ভুগতে থাকে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, জীবনের শেষ দিনগুলো সে কাটাতে থাকে। তো একদিন কোটচাঁদপুর থেকে সে বাড়িতে আসছে, বেশ সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টির কারণে বেরোতে পারিনি। বৃষ্টির পরবর্তী মুহূর্তে সে আসছে। তো যারা এই যে ফুলবাড়ির যে মাজারটা আছে, দরগা চেনেন যারা, স্থানীয় যারা আছেন, তো দরগা পার হয়ে পরে একটা কালভার্ট আছে, যে বাধাল বাজার বা অনেকে বলেন বান্দাল বাজার, ঠিক এই ওখানে একটা কালভার্ট। তো সে সাইকেল চালিয়ে আসছে, ঘোর ঘোর অন্ধকার, কালভার্টের উপরে 2জন লোক বসে আছে। তো তারা হঠাৎ করে তার গতিরোধ করে বলল যে বাবা তুমি একটু দাঁড়াও। প্রথমে ছেলেটা একটু ভয় মতো পেয়েছে, যেহেতু বেশ রাত, হয়তো বা সাইকেল কেড়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে দাঁড় করানো হচ্ছে। তারপরে আবার চিন্তা করলো যে এই আমার ভাঙা সাইকেল, এ আর কি বা নেবে, আমি দাঁড়িয়ে যাই, শুনে যাই কথাটা। তারপরে সেই ছেলেটি দাঁড়ানোর পরে 2টি লোক তার ভিতর থেকে একটি উঠে এসে তাকে বলল, তুই তো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিস, তা তুই আমাদের কাছে আসিস না কেন? আমাদের উপরে কি তোর কোনো ভরসা নেই? তোকে মৃত্যুর দিনক্ষণ জানিয়ে দিয়েছে ডাক্তাররা, তুই তারপরেও একবার আমাদের কাছে আয়, দেখ আমরা তোকে কিছু দিতে পারি কিনা। তো এই কথাটি শুনে ছেলেটি একদম যেন আকাশ থেকে পড়লো, কারণ তার রোগের বিষয়টা তালসার গ্রামের অনেকেই জানে হয়তোবা, তবে সেইভাবে হয়তো পাবলিশড না, এদেরকে কখনো দেখিনি, এরা আমার ঘটনাটা জানলো কি করে। তো কৌতূহলবশত ছেলেটি জিজ্ঞাসা করলো, আপনারা কে, আপনাদের বাড়ি কোথায়? আমি তো আপনাকে ঠিক চিনলাম না। বললো, আমরা এখানেই থাকি, আমরা অনেক বছর ধরে এখানেই আছি। তা তোর যদি আমাদের উপরে বিশ্বাস থাকে, তা তুই কালকে ঠিক ফজরের আজানের পরপরই চলে আসবি এবং সূর্য ওঠার আগে এই বাউড়টাতে, মানে এই কুষ্ণুর যে বাউড়টা, সে আঙুল দিয়ে দেখিয়ে দিল, বাউড়টা ওখান থেকে দেখা যায়, এখানে তুই ঠিক 7টা ডুব দিবি এবং 1 ঘটি পানি নিয়ে যাবি। প্রতিদিন সকালবেলা তুই ঠিক 7 ঢোক করে পানি খেতে থাকবি, এইভাবে চলতে থাকবে, তুই দেখ কর। এইরকম কথা বলেই পরে তারা 2জন ঠিক ওই মাঠ দিয়ে, মানে সে কালভার্টের পাশ দিয়ে যে ছোট্ট একটা রাস্তা, মেঠো রাস্তা, নেমে গেল। নেমে যেয়ে তারা মিলিয়ে গেল, তাদেরকে আর দেখা গেল না। সেই ছেলেটি অনেক উকিঝুঁকি মেরেও তাদেরকে আর খুঁজে পেল না। তারপরে সে ছেলেটি সারা রাস্তা চিন্তা করতে করতে এসে পরদিন ভাবলো যে যাবে কি যাবে না। বাড়িতে এসে সে ঘটনাটি বলার পরে কোনো রকমই বাড়ি থেকে তারা সায় দিচ্ছে না। তারপরে ছেলেটি চিন্তা ভাবনা করলো যে আমি তো মরেই গিয়েছি, তো আমি একবার যে দেখি কি হয়। তো সেই মোতাবেক, যদি বয়সটা কম, এখানে বিশাল একটা সাহসের ব্যাপার আছে। তালসার থেকে কুষ্ণর বাউড়ে এইভাবে এসে ঠিক এই অন্ধকার, ঘোর অন্ধকার সময়ে এসে গোসলটা করা, তাও শর্ত ছিল একা আসার, সেক্ষেত্রে সে 2জনও আনতে পারিনি। তো সে অনেক সাহস করে, অনেক চেষ্টা করে, অনেক বাধা বিপত্তি পার করে সে এসে সেই কাজটি করলো। তো করার পরে ঠিক যেভাবে বলেছিল সেভাবে করার পরে আল্লাহর কি রহমত, দেখুন ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এবং এখনো সে ছেলেটি রাস্তা দিয়ে দিব্য ঘুরে বেড়ায়, কাজ টাজ করে, তার কোনো সমস্যাই নেই।
তাকে দেখে মনেও হয় না যে সে একজন মৃত্যু পথযাত্রী রোগী ছিল। তো এইরকম একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যদিও ব্যাপারটা খুব একটা পাবলিশড না, খুব কম লোকেই জানে, সেই সূত্রে আমি জেনেছি। তো এইরকম সুন্দর সুন্দর ঘটনা নাকি আরও ঘটেছে। তো এই উষ্ণর বাউলটা নাকি শোনা যায় যে অনেক কঠিন কঠিন রোগের আরোগ্য সাধন করেছে। এর পরবর্তীতে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা না হয় আরেকদিন বলবো। আজকের মতো এখানেই বিদায়। ধন্যবাদ সবাইকে ঘটনাটি শোনার জন্য। ধন্যবাদ ভূত এফএমকেও। Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আই এম ভেরি এক্সাইটেড ফর দ্য নেক্সট স্টোরি, এবং যেটা আলিফ কিছুক্ষণের মধ্যে ইজ গোয়িং টু শেয়ার উইথ ইউ। তো এখন ব্যাপারটা হচ্ছে আলিফ আমাকে বলছিল যে ফার্স্টে আমি তো অফেয়ারে বলছিলাম যে এই ঘটনাটা অনেক ভালো ছিল, তখন সে বললো যে মানে পরের ঘটনাটা আরও বেশি ভালো। এবং ভালোর কিন্তু আবার আপনারা যদি ডেফিনেশন চান, সেই ডেফিনেশন কিন্তু একজনের কাছে একরকম। কেউ মনে করতে পারেন যে সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, ভয় লাগে, সেটা ভালো। কেউ মনে করেন যে যেটার মধ্যে সবচেয়ে বেশি আনএক্সপেক্টেড কিছু থাকে সেটা ভালো। কেউ মনে করেন সবচেয়ে বেশি উইয়ার্ড যে ঘটনাটা সেটা বেশি ভালো। তো এক একজনের কাছে এক এক রকম। তো ডক্টর আলিফের টেস্ট নিয়ে আপনাদের কোনো সন্দেহ থাকার কথা নেই এবং সন্দেহ নাইও, উনি বলছেন ভালো। তো চলুন শুনে আসি ঘটনাটি। আলিফ, আমরা সেকেন্ড ঘটনাটি শুনি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে একটু ছোট্ট কথা বলতে চাই। আমি খুব ভেরিফাই করে ঘটনাগুলো বলি। এটাই কি আমরা অডিও ক্লিপ শুনলাম একটু? জি রাসেল ভাই, একটু আগে আমি যে অডিও ক্লিপটা আপনাকে শোনালাম, যে যিনি বলছেন ঘটনা, তার কথাই আমি খুব সুন্দর ভয়েস দেখেছেন, শুনলেন? খুব খুব ভালো। কিন্তু আমার কোনো পারমিশন নাই তার কিচ্ছু শেয়ার করার অনলাইনে। ফাইন, কোনো সমস্যা নেই। আমরা আমি যেসব প্লটগুলোর কথা বলবো, যেসব স্পেস ভেন্যুর কথা বলবো, এসব ভেন্যুগুলো সব রিনাউনের, সবগুলা আমি কিচ্ছু বলতে পারবো না। ওকে। তো মজার বিষয়টা হচ্ছে যে রাসেল ভাই, আমি একটু আগে যে ঘটনাটা বললাম, একটু আগের ঘটনা কিন্তু চলমান এবং এটা কিন্তু শেষ হচ্ছে না। এবং এখন যে ঘটনাটা বলবো, এটা এখন পর্যন্ত চলমান। এই কারেন্টলি আমি যখন আসছি, তার আগে যে তার সাথে যখন কথা হয় তখনও ঘটছে। আচ্ছা, শুনি তাহলে। ইভেন আমি আসলে কিভাবে বলবো, কিভাবে গুছাবো, এর আগে গুছিয়ে বলে ফেলেছি। এইটা একটু ডিফারেন্ট স্টোরি, ডিফিকাল্ট স্টোরি, কারণ আমাকে অনেক কিছু অ্যাভয়েড করতে হয়, অ্যাভয়েড করতে হবে। আপনারা হয়তো মনে করেন যে সব সময় আমাদের মধ্যে, তাহলে আমি একটু বলে নিই সবাইকে যে আমাদের মধ্যে একটু টাম্বলিং হয়, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমরা হচ্ছে চেষ্টা করবো যে একটু আপনাদেরকে হচ্ছে। আমি রাসেল ভাই আপনাকে লাইভ ঘটনা শোনালাম, উনি লাস্ট ওয়ার্ডটা যেটা বলেছে সেটা আপনার কাছে খুব লোমহর্ষক লেগেছে, যে সে কি হবে। এটাও আমি লাস্ট টাইম আপনাদের সবাইকে জানাবো। আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন, কারণ ঘটনা সবই কিন্তু গলা কাটা আসে না, ঘটনা সবই কিন্তু গলা কাটা থাকে না। সব অ্যাম্বুলেন্সই কিন্তু দৌড়াতে গেলে অন্য মানুষ সামনে পায় না। আমাদের ঘটনা মাঝে মধ্যে কিছু এমন আছে যেটা আসলে রিয়েল লাইফকে উল্টো পাল্টা করে দেয়। সেটাই। একবার ভেবে দেখুন যে ঘটনাটা বলছেন ডক্টর আলিফ, সেই ঘটনাটা তো মানে এতটা উইয়ার্ড যে এরকম কোনো কিছু যদি আপনাদের লাইফে আল্লাহ না করুক যদি ঘটে কখনো, নিতে পারবেন না, এটা সম্ভব না রাসেল ভাই। এতবার সম্ভব না, সেটাই, এতবার সম্ভব না। ঘটনায় আসি, যে আপুটার কথা বলবো, তিনি একজন তার নাম, আমি ছদ্মনামও কিভাবে স্টার্ট করবো আমি জানি না, তার নাম, উনি একজন হিন্দু মহিলা। তার কথা আমি তাকে এটা একটু মেনশন করতে হলো। তো তার ঘটনায় যাই, তার হঠাৎ করে একদিন আলট্রাসোনোগ্রাম করতে হবে। তো তিনি একটা ঢাকার হাসপাতালে যান আলট্রাসোনোগ্রাম করতে, আজ থেকে 1.5 বছর আগে। এবং মজার বিষয় আসলে প্রতিটা ঘটনা, আমি বলছি যে 2000 একটু আগে যে আপুর ঘটনা 2013, এই ঘটনাটার মধ্যে কিছুটা আঁচ পাবেন আপনি সেম জিনিসের। তো কাহিনী হচ্ছে যে উনি একটা হসপিটালে যান আলট্রাসোনোগ্রাম করতে। হসপিটালে যাওয়ার সময় তিনি তার এক বান্ধবীকে নিয়ে যান আলট্রাসোনোগ্রাম করতে। একা যাননি সে, সেদিন তার অফিস ছুটি ছিল। উনি 2টা চাকরি করে একসাথে, এবং 2টা কী চাকরি সেটাও আমি বলছি না। তিনি হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পরে দুপুর 12টার দিকে তিনি তার প্রেসক্রিপশনটা জমা দেন আলট্রাসোনোগ্রাম করবার জন্য। প্রেসক্রিপশনটা জমা দেওয়ার পর রাসেল ভাই তাকে বলে যে ঠিক আছে, আপনি ওয়েট করেন। ছোট ছোট করে ওয়েট করতে করতে 2 ঘন্টা লেগে যায়। ওই রুমের বাইরে আসলে আমি একটু ছোট্ট ডেসক্রিপশন দিই। হসপিটালটার একটা পুরাতন বিল্ডিং আছে, আর নতুন বিল্ডিংয়ের এক্সটেনশন হচ্ছে। নতুন বিল্ডিংটা হচ্ছে ওই 2টার মাঝখানে একটা জায়গা, ওখান দিয়ে ঢুকে একটু পরে আলট্রাসোনোগ্রাম রুম। সেই রুমের মধ্যে তিনি প্রেসক্রিপশন জমা দেন। তো ওয়েট করছেন রুমের বাইরেই। খুব ইজিলি বোঝা যাচ্ছে যে
বোঝা যাবে আপনি যখন প্রেসক্রিপশন জমা দিবেন আপনাকে ডাকবে, কেউ বের হতে থাকবে, কেউ ঢুকতে থাকবে, এরকম কিছুই হচ্ছিল না। কেউ বের হচ্ছিল না, কেউ ঢুকছিল না। এরকম করতে করতে দুপুর 2টা, 1টার সময় বিরক্ত হয়ে তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করেন, কী ব্যাপার, আপনারা কি আলট্রাসোনোগ্রাম করবেন না? বলে যে ডক্টর লাঞ্চে গেছে। বলে 2 ঘন্টা ধরে লাঞ্চ করছে, 12টা থেকে জমা দিয়েছি, আপনারা একটু বলতে পারতেন। বলে ডক্টর লাঞ্চ থেকে আসলেই আমি আপনাকে কল করব। তো উনি বলেন যে একদম বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমার ফ্রেন্ডটাও বিরক্ত আমার উপরে, যে কই নিয়ে আসলি তুই আমাকে। তো সে কী করলো, তার ফ্রেন্ডটার কথা শোনার পরে তার ফ্রেন্ডটা বলে যে তুই বস এখানে, ডাকলে ডাকুক, আমি আসতেছি। তো তার ফ্রেন্ডটা এরকম প্ল্যান করে বাইরে যে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস খেয়ে আসবে, তাকে নিয়ে যাবে। হঠাৎ করে তার যদি ডাক চলে আসে, কল চলে আসে, এই জন্য তাকে বসিয়ে রেখে যায়। আচ্ছা, তো তিনি কী করে, এই যে ছোটোখাটো করে ডাক্তার আশেপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একটা বিল্ডিং দেখেন, 5 তলা সুন্দর বিল্ডিং। বিল্ডিংয়ের এন্ট্রেন্সটা খুব সুন্দর, খুব সুন্দর। বিল্ডিংটা এত সুন্দর করে অ্যাট্রাক্ট করছে তাকে, সে চাইলো বিল্ডিংটার ভিতরে ঢুকে যেতে। সে বললো যে আমি না চাওয়া সত্ত্বেও অচেনা ঢুকলাম। building? অচেনা বিল্ডিং সাথেই। তো তার কাছে মনে হচ্ছিল এটা হয়তো নতুন বিল্ডিং, এক্সটেন্ডেড বিল্ডিং, সুন্দর করেছে, দেখে আছে তো কী অবস্থা। সে প্রথম ফ্লোরে উঠলো। প্রথম ফ্লোরে ওঠার পরে তার কাছে মনে হলো পুরো ফ্লোরটা তো একদম পুরো হসপিটালের মতো সুন্দর, সব কিছু হয়ে গেছে, মানে স্টার্ট করছে না কেন, ইনঅগ্রেট করছে না কেন? সুন্দর প্যাথোলজি রুম, ওয়েটিং রুম, ডাক্তারদের সুন্দর সুন্দর বসার জায়গা সবই আছে, কিন্তু কেন ওনারা এটাকে স্টার্ট করছে না কেন? সে নিজের অজান্তেই দোতলা থেকে 3 তলা, 3 থেকে 4 তলা, 4 তলা থেকে 5 তলা উঠে যায় সিঁড়ি বেয়ে। ওঠার পরে হঠাৎ করে তিনি একটা ধাক্কা খান একটা কাপলের সাথে। সেই কাপলটা দুইজনই তার দিকে তাকে হাসছে। কাপলের বেবি বয়, কিন্তু বাচ্চাটার নিউবর্ন, তার কাছে মনে হচ্ছে নিউবর্ন এবং নিউবর্নের মতো দেখতে, কিন্তু বাচ্চাটার সাইজ অস্বাভাবিক বড়, মনে হয় যে 8-10 বছরের একটা বাচ্চা, কিন্তু এটা নিউবর্ন কোলের ভিতরে। হঠাৎ করে এই মহিলা জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমাদের ছেলে হয়েছে, তোমার কি হয়েছে? উনি বলে যে না, আমি আলট্রাসোনোগ্রাম করতে আসছি। তো ওই মহিলাটা এত অস্বাভাবিকভাবে বললো দুঃখিত, হেসে চলে গেল। আজব। দুঃখিত বলে হেসে চলে গেল। ওই বিল্ডিংটা পুরাটা খালি, একটা বান্দাও নাই, খালি এই 2টা কাপল পেল। তো এই কাপলকে ফলো করতে করতে উনি পিছনের দিকে তাকায় দেখে যে ওনার পিছনের যে সিঁড়িটা, ওটা উনি খুঁজে পাচ্ছে না। সামহাও খুঁজে না পাওয়ার পরে সে কী করলো, ওনাদের ট্রেইল ফলো করলো, ওনারা যেই পাশে যাচ্ছে। ওনাদের পিছনে যেতে 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 একটা সময় ডান পাশে দেখলো যে ঢুকে একটা রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে দরজাটা খুলে দেখলো এখানে কেউ নাই। আচ্ছা, ডান পাশে কোনো সিঁড়ি নাই, কিচ্ছু নাই, এটা একটা ডেড এন্ড। উনি আবার পিছনে আসলো, বাম পাশের প্যাসেজ দিয়ে একটু আগাতেই দেখলো একটা সিঁড়ি। এই সিঁড়িটা আগের যে সিঁড়িতে উপরে উঠেছে সেরকম না, এই সিঁড়িটার ভিন্ন জগতের সিঁড়ি। এই সিঁড়ির চারিপাশে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, চারিপাশে আলো বাতাস হাওয়া, সুন্দর ফাউন্টেন ঝরে পড়ছে, এত সুন্দর সিঁড়ি। সে অপার্থিব কিছু। অপার্থিব যে। সে একটা ফ্লোর নিচে নামতেই দেখলো যে বিল্ডিংয়ের ভিতরে হসপিটালটা একজন বুড়ো বয়স্ক লোক মুছছে, পরিষ্কার করছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা আপনি বলতে পারেন বের হওয়ার রাস্তাটা কোন পাশে? আমি আলট্রাসোনোগ্রাম করতে আসছিলাম, আমি একটা আলট্রাসোনোগ্রাম করবো, আমাকে একটু বলতে পারেন পুরান বিল্ডিংটা কোন পাশে? ওই লোকটা কিচ্ছু বলে না, একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মুখ পরিষ্কার করছে। তো উনি মনে করেন যে কিছু বুড়ো খিটখিটে টাইপের লোকজন থাকে, ওইরকম কিছু এরকম কিছু। হঠাৎ করে বুড়োটা উঠে বলে, শুধু শুধু খুঁজতেছেন কেন? আপনি তো বাড়িতে পারবেন না, শুধু শুধু খোঁজা বন্ধ না করে অন্য জায়গায় যান। তো উনি আমিও দেখবো, উনি বলছে যে আমিও দেখবো আপনি কীভাবে। এটা বলার পর আমার খুব বিরক্ত লাগলো। কোনো কারণে না, হঠাৎ করে আপনি রাসেল ভাই বলেছে যে আমি এরকমই দেখছি, এটা আমার সত্যি লাইফ, আমি সজাগ, দুপুরবেলা এরকম কখনো অসম্ভব কিছু না। তিনি নিচে নামলো, আরও 2টা ফ্লোর নিচে নামলো, আরও নিচে নামলো। এখন আর উপরের দিকে তাকালে গাছপালা দেখা গেল, নিচে কিছু দেখা যায় না। আচ্ছা, আপনি সিঁড়িতে কি দেখবেন? উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লাইট দেখবেন। আমি আপনি সাধারণ মানুষ এরকম কিছুই দেখব। উনি নিচে যখন লাস্ট স্টেপটা দেয়, রাসেল ভাই লাস্ট স্টেপে ছিল শেষ স্টেপ, একটা পা তার সিঁড়ির উপরে, গ্রিলে হাত এবং নেক্সট পাটা ঝুলে আছে। উনি যদি নেক্সট পাটা দিয়ে 2টা পা একসাথে দিয়ে দেয় তাহলে উনি গভীর অতলে পড়ে যাবে, এরকম অবস্থা। আচ্ছা, হঠাৎ করে তিনি চিৎকার করলে, আমাকে একটু কেউ আলট্রাসোনোগ্রামের রুমটা একটু দেখায় দেন না, কেউ আমাকে একটু এইখান থেকে বের হওয়ার পরটা দেখায় দেন না, কেউ কি আছেন? আমি একটু বের হতে চাই, আমার হাজব্যান্ডকে কি কেউ ফোন দিতে পারেন? অথচ তার ব্যাগের ভিতরে ফোন, তার ব্যাগের ভিতরে তার সাথে তার সেই আলট্রাসোনোগ্রামের রিপোর্টস অ্যান্ড অল দ্যাট।
হঠাৎ করে প্রায় 15 থেকে 20 মিনিট পর একটা ছেলে আসে, চাকমা টাইপের ছেলে। আমি সরি টু দ্য ট্রাইবাল পিপল, কারণ আমি বলতে চাচ্ছি না এরকম কিছু। চাকমা টাইপের দেখতে একটা ছেলে, কুচকুচে কালো, তার সামনে এসে বলে, কী ব্যাপার, আপনি কারে খুঁজেন? বলে, আপনি কি আমাকে আমার হাজব্যান্ডকে একটা ফোন দিয়ে দিতে পারেন? বলে যে আপনার সাথেই তো ফোন আছে, আপনি ফোন দেন। বলে না না, আপনি একটু ফোন দিতেন না আমার হাজব্যান্ডকে, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। উনি বলছে যে আমি নিজের অজান্তেই ভুলে এই বিল্ডিংটা ঢুকেছি, এটা আমার দুর্ভাগ্য নাকি ভাগ্যে আমার লেখা ছিল এরকম হবে, আমি কল্পনাও করতে পারিনি। সেই লোকটা বলল, ঠিক আছে, আপনি আপনার হাজব্যান্ডের নাম্বারটা আমাকে দেন। এইটা দিতে দিতে তার মোবাইল থেকে সে নাম্বারটা ডায়াল করে ফেললো। নাম্বারটা শুনতে শুনতে, নাম্বারটা ইভেন বলেও নাই, পুরো কমপ্লিট করার আগে, শেষ করার আগে সেটা নাম্বারটা ডায়াল করে জাস্ট ডায়াল করবে তার হাজব্যান্ডকে, এমন সময় ওই যে বয়স্ক লোকটা সে দৌড়ে আসলো। দৌড়ে এসে ওনার মাথার পিছন দিকটা পাড়ি দিয়ে বলো, এই তুই ওকে কী করছিস? এই আপনাকে না বললাম আপনি বের হতে পারবেন না, আপনি শুধু শুধু কী সমস্যা আপনার? তো উনি বলে যে আমাকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমি একটু বের হতে চাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? প্লিজ প্লিজ ভাই, আমার হাজব্যান্ডকে একটু ফোন দেন। এইটা শোনার পরে উনি একটা বিকট একটা হাসি দিল, এই বয়স্ক লোকটা এত বাজেভাবে একটা হাসি দিল, উনি সেন্সলেস হয়ে গেল। আচ্ছা, সেন্স ফিরলো, এমনভাবে ফিরলো যে আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা এমনভাবে হচ্ছে যে নার্স, তারপরে ওয়ার্ড বয়, আশেপাশের অ্যাটেন্ডেন্স, রোগীর অ্যাটেন্ডেন্স, সবাই তার ভিড় জমেছে। তার ফ্রেন্ডও তার কাছে এসে বলে, তুই এখানে কী করিস? এটা হচ্ছে পুরাতন বাড়ি বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ের এক্সটেনশনের মাঝখানের ঘটনা। তুই এখানে কী করিস? তো আমি খুব অবাক হয়ে যাই। উনি বলছে আমি খুব অবাক হয়ে যাই যে আমি কোথায় আছি। তো ওনার নার্সরা, ওইখানে যে নার্সটা ছিল, ওই নার্সটা বলা বলি করছিল যে এটা মনে হয় ওই বিল্ডিংয়ের ভিতরে ঢুকছে। উনি চোখ বন্ধ, কিন্তু উনি বুঝতে পারছে যে কেউ বলা বলি করছে। তো ওইখানকার ওয়ার্ড বয় বলতেছে, এরকম ওই বিল্ডিংয়ে ঢুকলে তো ভিমরু খায় পরেই থাকবো, এরকমভাবে বলছে। তো ওনাকে স্ট্রেচার করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সির ডক্টর বলছে এই অবস্থা কেমন হইলো? তো উনি চোখ বন্ধ, উনি এমনভাবে ভান করেছিল যে উনি কিছু শুনছে না। কিন্তু ওখানকার নার্সরা বলছিল উনি মনে হয় ওই বিল্ডিংয়ে ঢুকেছিল। কোন বিল্ডিং আমি জানি না, উনিও জানেন না। ওই দিনের পর থেকে তিনি কখনো ওই হসপিটালে যান নাই। এটা ছিল ওনার ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। অ্যাবর্শনের পরে আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছিল হয়ে যাওয়ার পরে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অ্যাবর্শন। তারপরে আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো আসলে ওনার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছিল। এটা ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। এরপর থেকে ঘটনা শুরু। উনি ওনার কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে ওনার ঘটনাটা বলে যে ঘটনা ঘটেছে। তো সবাই জিনিসটাকে একটু ইগনোর করে এমনভাবে যে ওনার সাথে যেটা ঘটছে সেটা নর্মাল। ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডকে তিনি ঘটনা বলে, মুসলমান একটা ফ্রেন্ড। তো এইটার ঘটনার পর থেকে ওনার বাসাতে সমস্যা শুরু হয়। বাসাতে সমস্যা হচ্ছে রাসেল ভাই, এই যে পচা গন্ধ, পচা মাছের গন্ধ, চারিপাশ ভর্তি পচা মাছের গন্ধ, ওনার চারিপাশেই পচা মাছের গন্ধ থাকতো সারাক্ষণ 24/7। উনি যখনই কিছু করতো তখনই এটাকে নিয়ে একটা খাবার কি বলবো, যে ওনার কাছে খুব বিরক্তিকর লাগতো যে গন্ধ কেন, কোথার থেকে গন্ধ আসে? ময়লারও তো গন্ধ নিয়ে যায় না, ময়লারও তো ময়লা নিয়ে যাওয়ার কথা, এই গন্ধ কোথার থেকে আসে? এমন সময় তার ডিপ্রেশন এমনভাবে চলে গেল এই ঘটনার পর, উনি কী করলো, চাকরি ছেড়ে দিল। চাকরি করবে না আর, চাকরিটাই বাদ দিয়ে দিল। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওনার কিচ্ছু ভালো লাগে না, বাসায় সারাক্ষণ রেস্ট নিত এবং কোনো কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না, কিচ্ছু বলতো না, এবং মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেসড থাকতো এবং কোনো ধরনের কনভারসেশনে যেত না। তার হাজবেন্ডও তাকে কিছু জিজ্ঞেস করতো না তেমন কিছু একটা। তার ফ্রেন্ডকে তিনি বলেন, তার একটা মেয়ের ফ্রেন্ডকে তিনি বলেন, আর একটা মুসলমান ছেলের ছোট ভাই আছে, তাকেও তিনি ঘটনাটা শেয়ার করেন। তো তাকে ঘটনাটা শেয়ার করার পরে তিনি বলেন যে আসলে আপনি তো চাকরি পাচ্ছেন না। হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ হয় যে আমি তো চাকরি করব কিছুদিন পর, 3-4 মাস পর, যে আমি চাকরি করব। এটা উনি তো ওনার মাদার ইন লকে জানান। এরপর থেকে ঘটনাটা এরকমভাবে হয় যে ওনার রান বাথরুমে হঠাৎ করে হঠাৎ ওই যে ঘটনা জানানোর পরে যে ডিসিশন এলো যে চাকরি করবে, এমন সময় রান বাথরুমের মধ্যে এরকম স্টার্ট হলো যে রাত্রে 2টা থেকে হঠাৎ করে ঘুম ভাঙার পর প্রথমে মনে হলো যে কেউ বাথরুমে পানি ধরে পায়ের মধ্যে ঢালছে, বাথরুম থেকে পানি দিয়ে পায়ের মধ্যে ঢালছে। একটা পর্যায়ে তিনি ঘুম ভেঙে যায়। তো এর আগে যেসব ইনসিডেন্টগুলো ঘটছিল তিনি তার ওই যে ফ্রেন্ডকে বলেছিল, সে ফ্রেন্ড বললো যে তুমি আয়াতুল কুরসিটা একটু ডাউনলোড করে রাখো, তুমি তো পড়তে পারবে না, আয়াতুল কুরসিটা ছেড়ে রাখো যদি এরকম কিছু পাও। আচ্ছা, উনি কী করলো, হঠাৎ করে এই শব্দটা আস্তে আস্তে আরও ঘন হতে থাকলো। এখন কেউ পা থেকে মাথা সারা শরীরে গোসল করছে। পানি পড়া এবং গোসল করার শব্দ দুটোই আলাদা, আপনারা আমি সবাই জানি।
গোসলের শব্দ একটু ডিফারেন্ট রাসেল ভাই। কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করলে আপনি বুঝতে পারবেন কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করছে। রাত ভর তার নিজের রুমের বাথরুমে তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে, তার হাজব্যান্ডটা পাশের রুমে শোয়, তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে। রাত ভর এই বালতি থেকে পানির শব্দ কন্টিনিউয়াসলি বালতি থেকে পানির শব্দ হচ্ছে, এবং তার একটা এরকম অ্যাট্রাক্ট করছে যে আমি একটু যাই বাথরুমে কী অবস্থা দেখি, কিন্তু সে ভয়ে আর যায় না। পরের দিন ওই দিনই আপনার মেয়েটা ওনার নিজের মেয়ে, ওনার প্রথম ওনার মেয়ে আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা স্কুলে পড়ে, 8 থেকে 9 বছর বয়স। আচ্ছা ওকে, সরি একটু বেশ 10 বছরের মতো বয়স। আচ্ছা, তো উনি কি করলো যে মেয়েটাকে ধরে সারা রাত কাটালো। উনি বললো যে আপনাদের আজানের মধ্যে কি আছে আমি জানি না। যখনই দূরের আজানটা পড়া শুরু হলো তখন পানি পড়ার শব্দটা চলছে, কিন্তু গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। পানি পড়ার শব্দটা চলছে, গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আজান যখন সব মসজিদে পড়া শুরু হলো, এবং আমাদের বাসাটা মসজিদের পাশেই, যখন মসজিদে আজানটা হলো তখনই উনি সাডেন স্টপ পেয়ে গেল। আর কোনো শব্দ নাই বাথরুম থেকে, একটা শব্দ নাই বাথরুম থেকে। আপনি রাসেল ভাই, আপনি চিন্তা করেন আপনার রুমের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বাসায় কেউ নেই, আপনি একা, আপনার বাথরুম থেকে পানি পড়ছে, কেউ গোসল করছে, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করে কিছু কুল পাবেন না, আসলে আপনি কিনারা পাবেন না খুঁজে। উনি সহ্য করেছে। উনি তার ফ্রেন্ডকে বলে এই ঘটনা, বলে যে এক কাজ করি, তুমি ওনার কাছে যাও। ওনার নামও আমি বলছি না, যার কাছে তিনি গেছেন। তো উনি হিন্দু, তো উনি গেছেন ওনার বাসায় যাওয়ার পরে, ওনার বাসাটা ঢাকারই একটা জায়গায়। যাওয়ার পরে ওই লোক বলছে যে মা তুমি বসো, আমি পশ্চিমমুখী হয়ে থাকি। উনি দেখে যে একটা লোক রুমের ভিতরে পশ্চিম দিকে জায়নামাজ দিয়ে বসে আছে। তো উনি বলে যে কাকা আমি কি মাটিতেই বসবো, আমি হিন্দু। বলে যে না কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম কোনো সমস্যা না। কথা হচ্ছে যে তোমাকে মাটিতে বসতে হবে না, তুমি চেয়ারে বসো। তুমি জাস্ট তোমার প্রবলেমের কথাটা, যখন তুমি একটা সালামের শব্দ শুনবে তুমি তোমার প্রবলেমের কথাটা বলতে থাকবে। তো ঠিক একইভাবে উনি যাই হোক কথাবার্তা বলার পরে, এখানে ঘটনা দেওয়ার পরে উনি বলল যে তোমাকে আমি একটা কথা বলি, তোমার খুব কাছের মানুষজন তোমার এই ক্ষতিটা করতে চাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে বাথরুমের মধ্যে তুমি যে গোসলের শব্দ পেয়েছো, এটা তোমার মেরে ফেলার শব্দ ছিল। ও মাই গড। এবং তুমি যদি বাথরুমটা খুলে দেখতে তাহলে তুমি হয়তো মারাই যেতে। তোমাকে এইসব জিনিস করতে হবে। 2 কবরের মাঝখানে কিছু টাস্ক দিল, এই সেই দিল। আমি রাসেল ভাই অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, অনেক কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেও খুব ট্রমাটাইজড ঘটনাটা শোনার পরে। আমি যখন শুনি গতকালকে ঘটনা ঘটেছে, আমার আসলে রাসেল ভাই কিছু বলার নাই। কিছু জিনিস রাসেল ভাই ঘটনা হিসেবে উপস্থাপন করা যায় না, কিছু জিনিস আসলেই লাইফটাকে চেঞ্জ করে দেয়। তো ওই হুজুরের কাছ থেকে সে যখন কিছু টাস্ক নিল, টাস্কগুলো কন্টিনিউ করতে থাকলো, একটা পর্যায়ে সে দেখলো ওই পচা গন্ধ, বিকট গন্ধগুলো রুম থেকে চলে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। সে আর কোনো গন্ধ পাচ্ছে না। এটা এমন না যে তার মেয়ে পাচ্ছে, এটা শুধু তিনিই পাচ্ছেন। তিনি কোনো কিছু রান্না করলে সেটা তিতা হয়ে যায়, এবং সেই রান্না করা জিনিস শুধু তিতাটা চিনিই বোঝেন, আর কেউ তিতা বোঝেন না। এবং বাসার লোকজন যে তার রান্না খায় এমন কিছু না, তার রান্না কেউ খেতে পারে না, শুধুমাত্র তার হাজব্যান্ড আর তিনি তিতা হয় তার খাওয়া, আর সবাই খেতে পারে। তো একটা পর্যায়ে বোঝা গেল যে তার কন্ডিশনটা আস্তে আস্তে আগের মতো নাই, সে ধিমে পড়লো। একটা পর্যায়ে ওই হুজুরকে বললো যে আপনি যেভাবে পারেন আমাকে একটু বিজি করার চেষ্টা করেন, তো এমন কিছু তদবির দেন যাতে আমি একটা চাকরি করতে পারি, আমি যেন বাইরে একটু বিজি থাকতে পারি। এইসব জিনিস ঘটতে করতে একটা পর্যায়ে ওই হুজুর বলে যে ঠিক আছে, তুমি এই তদবিরটা একটু ফলো করো, আল্লাহ তাআলা যদি মর্জি হয় তুমি সামনের মাসে 10 তারিখের মধ্যে একটা খবর পাবা। ঠিকই একটা রিনাউন জায়গা থেকে তাকে ফোন দিয়ে ফেললো, তার চাকরিটা হয়ে গেল। চাকরিটা করা অবস্থায় এরকম প্রতিদিন রাত্রেবেলা তার আশেপাশে এই পচা মাছের গন্ধ, এই সেই হতে মানে গন্ধ আসতে থাকলো, আর এর মধ্যে যতবারই সে কনসেপ্ট করলো ততবারই মেয়ে অ্যাবর্শন হতে থাকলো। এবং টোটালি মোটামুটি 10 থেকে 11 বার তার অ্যাবর্শন হয়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি একটু শেষ করতে চাই, আমি আর টানতে চাই না রাসেল ভাই, ঘটনা টানার মতো শক্তি আমার নাই আসলে। উনি আমাকে যে বলেছেন গতকালকেও তিনি ডিফারেন্ট জিনিস ফিল করেছেন। ছোট একটা ইনসিডেন্টের কথা বলি, উনি এই ঘটনাগুলো যখন চাকরি পাওয়ার পর, চাকরি যখন হয়ে যায়, বাসায় আসে টায়ার্ড হয়ে একদিন, সেদিন রাসেল ভাই ওনার গলার ভেতরে, আমি একটু আগে আপুর ঘটনা বলেছি, ওনার একটু ডিফারেন্ট, কিন্তু ওনার গলার উপর মনে হয় যে কেউ মুরগির পালক দিয়ে গলা দিয়ে কিনে ছুঁয়ে গেল। পরের দিন সকাল থেকে সেই গলার মধ্যে একদম মানে গলা জবাই করার যে দাগ, এরকম একটা দাগ হয়েছিল, এবং
সে যখন তার ফ্রেন্ডকে এই ঘটনাটা শেয়ার করলাম, বললো কবে হয়েছে, এগুলো গত পরশু দিন তো আমার গলাকে জানি চাপ দিয়ে রাখছে। My goodness, ভাবা যায়। তোমার সাথে আমার এসব জিনিস শেয়ার করে ঠিক হয়নি, তোমার সাথে আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে এত সাজেস্ট দিছি, আমার ভুল হয়েছে, তোমার এই ঘটনাগুলো এখন আমার সাথে ঘটতেছে, প্লিজ আমার পিছা ছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তার সাথে খুব রাফ বিহেভ করে দিল, সে একটু একা হয়ে গেল। কিন্তু ওই হুজুরের সাথে যেহেতু তার কানেকশন ছিল, সে বারবার ওনার কাছে যাচ্ছে, বারবার ওনার কাছ থেকে শরণাপন্ন হচ্ছে, টাস্ক দিচ্ছে রাসেল ভাই, কিন্তু কিছুতেই কোনো টাস্কে কাজ হচ্ছে না, শেষ করতে পারছে না, কোন একটা স্টেপে উল্টাপাল্টা। লাস্টের লাইনটা কী ছিল রাসেল ভাই, যে আমি হয়তো মারা যাব, আমার মেয়েটা হয়তো এতিম হয়ে যাবে, ব্যাটে বলে যদি মিলে যায় আমি হয়তো বেশি দিন সার্ভাইভ করবো না। আমি আর সিমটমসগুলোর নাম বলছি না, যে এই সিমটমসের কারণে তার মারা যায়। আমি অনেরে সব কিছু শেয়ার করতে পারছি না রাসেল ভাই, কিছু জিনিস আমি অ্যাভয়েড করছি রাসেল ভাই। এই জিনিসটা তার কাছের মানুষ জয়েন করছে, তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টটা কিন্তু খুব খারাপ যখন আপনি শুনবেন 11টা অ্যাবর্শনের 11টাই বাচ্চা ছেলে সবগুলোই ভয় ছিল। তার মানে তার বংশ বৃদ্ধি যাতে কোনো ছেলে দিয়ে না হয়, এটাও একটা রিজন। এটা একটা ঘটনা রাসেল ভাই, আমি আর কোনো ঘটনা শেয়ারও করার মতো অবস্থায় নাই। আমি আসলে আমার মাথা ঘুরছে রাসেল ভাই, আমি আপনাকে সত্যি করে বলছি, কিছু ঘটনা পাগল করার মতো ঘটনা। আমি অনেক ঘটনা শেয়ার করছি 9 বছরে 8 বছরে, যতদিন পর্যন্ত ভূতে ফেম ছিলাম, অনেক আগের থেকে আসি। আমার এই ঘটনা বলার পর মাথা ঘুরাচ্ছে, বারবার মাথা ঘুরাচ্ছে রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো আমরা শুনছিলাম ডক্টর আলিফের কাছে। আমরা যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব নাকি এখানে শেষ করে দেবো জানি না, তবে একটা আমার মনে হয় যে কথা না বললেই না, যে ঘটনায় আপনাদের যেমনই লাগুক না কেন, আপনারা অবশ্যই আপনারা মানে আমাদেরকে জানাবেন যে কেমন লাগছে কোন ঘটনা, এবং সব ঘটনা একটা আলাদা আরেক ধরনের মানে ভালো লাগা থাকে, সেটা তো সত্যি। তো যাই হোক, আমার মনে হয় যে এরপরে আর কোনো ঘটনা থাকতে পারে না। এরপরে আমরা আজকে ভূত এফএমটা এখানেই শেষ করে দিই, কারণ এটা আজকের ভূত এফএমের লাস্ট স্টোরি হওয়া উচিত। তো থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদেরকে শুনছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আশা করছি যে আপনারা ভালো লেগেছে আপনাদের প্রতিটা মুহূর্ত। কথা হবে আবার আগামী শুক্রবার নতুন অতিথি সহ। আপনাদের দিনগুলো অনেক ভালো যাক, ঈদের দিনের মতোই আনন্দে কাটুক প্রতিটি মুহূর্ত, এবং জন্মদিনের মতোই সুন্দর হোক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। Radio Flow.